ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করা হয়েছে 170টি মাদ্রাসা। চলছে মুসলমানদের হয়রানি, গ্রেফতার, ভিটে মাটি হারাচ্ছে মুসলিমরা। ভারতে মোদি সরকার কেন একের পর এক মুসলিম বিরোধী আইন করছে? তারা কি ইসরায়েলের মতো মুসলিম নিধন চায়? কি বলছেন বিশ্লেষকরা? আমেরিকার যুদ্ধ বিমান কিনছে তুরস্ক, মুখে সরব গাজার পক্ষে, কিন্তু বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের সাথে দুই নৌকায় কেন তুর্কিরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। একটি বা দুটি নয়, ভারতের উত্তরাখণ্ডে গত কয়েক সপ্তাহে বন্ধ করে দেওয়া হয়েছে কমপক্ষে 170টি মাদ্রাসা। তাদের দাবি, যেসব মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া গেছে সেগুলোই বন্ধ করা হচ্ছে। এতে ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় মুসলিমরা। বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় বৈষম্যের এক ঘৃণ্য নজির সৃষ্টি করে চলেছে ভারত। এদিকে মুসলিম বিরোধী ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভে উত্তাল ভারতের আসাম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। চলছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় শোভাযাত্রা। পুলিশি নিরাপত্তায় শত শত হিন্দু ঐতিহাসিক রীতি পালন করছেন। প্রায় 1.5 মাইল দীর্ঘ এই শোভাযাত্রার জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কেরালার ব্যস্ততম এয়ারপোর্টের বিমান চলাচল। অন্যদিকে ভারত জুড়ে চলছে মাদ্রাসা ভাঙা ও সিলগালা করার যজ্ঞ। ওয়াকফ আইনের সাম্প্রতিক সংশোধনীর আলোকে পান্না জেলার এই পুরনো মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের উপস্থিতিতেই। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না। ভারতে মুসলিমদের হয়রানি, গ্রেফতার, বাড়িঘর তল্লাশি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষমূলক আচরণের জেরে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা। সম্প্রতি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করছে। গত কয়েক সপ্তাহে উত্তরাখণ্ড জুড়ে কমপক্ষে 170টি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, পরিদর্শনকালে যেসব মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া গেছে সেগুলোকে কঠোর পদক্ষেপের মাধ্যমে সিল করে দেওয়া হচ্ছে। গত 26শে মার্চ উত্তরাখণ্ড সরকার জানায় তারা রাজ্য জুড়ে সিল করে দেওয়া অবৈধ মাদ্রাসাগুলোর তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য। সোমবার আসামের কাছাড় এলাকায় এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কাছাড় প্রশাসন। আসামের বিরোধী দলীয় তৃণমূল কংগ্রেস নেতা রিপন বোরা মনে করছেন, মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সারা ভারতে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। তার মতে বিজেপির এজেন্ডা হল এক দেশ এক ধর্ম বাস্তবায়ন। রবিবার মিডল ইস্ট মনিটরের এক তথ্যচিত্রে বোরা বলেছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে। তারা অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে, নির্বিচারে তাদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক কেন্দ্রে আটক করেছে। এসব ঘটনা এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ভারতে মুসলিম বিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ড রাজ্যে। রাজ্যটির নন্দনগড় এলাকায় সম্প্রতি এক সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে বসতবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। সেখানে লড়াই করে টিকে আছে শুধু একটি মুসলিম পরিবার। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। মুসলিমদের উপর নির্যাতন ও দমন নিপীড়ন চালিয়ে ভারত কি দক্ষিণ এশিয়ার ইসরায়েল হয়ে উঠতে যাচ্ছে? কখনো মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল সিএএ কার্যকর করছে, আবার কখনো ওয়াকফ আইন পাশ করে মুসলিমদের উপর নানাভাবে অত্যাচার ও তাদের হয়রানি করছে মোদি সরকার। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কি ইহুদিদের মতো মুসলমানদের বিতাড়িত করে অখণ্ড হিন্দু রাষ্ট্র গড়ার পথে এগোচ্ছে? ইসরায়েলের মতো ভারতও কি মুসলিম নিধন চাচ্ছে? ডেস্ক রিপোর্টে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইমরান মাহমুদ। দক্ষিণ এশিয়ার ইসরায়েল হয়ে উঠছে ভারত। ঠিক জায়নিস্টদের মতোই একটি অখণ্ড হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে উগ্রপন্থী মোদি সরকার।
আর সে লক্ষ্যে মুসলিম বিরোধী উৎসবে মেতে উঠেছে দেশটি। সাম্প্রতিক সময়ে পাশ করা ওয়াকফ আইন, একের পর এক মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দেয়া, মুসলিমদের উপর শারীরিক নির্যাতন, এমনকি মুসলিম হত্যাও এখন নিত্যদিনের ঘটনা। তবে কি ইসরায়েলের মতোই মুসলিম হটাও মিশনে নেমেছে ভারত? সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বেশ কিছু রাজনৈতিক নেতার মুখে শোনা গেছে একটি অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠনের পরিকল্পনা, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও আফগানিস্তানের কিছু অংশ থাকবে। মূলত উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ থেকেই এমন পরিকল্পনার জন্ম এবং এই মতাদর্শের পক্ষে কাজ করে যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা বা আরএসএস। যদিও বিজেপি সরকার কখনো আনুষ্ঠানিকভাবে এই মতাদর্শের প্রতি সরাসরি সমর্থন জানায়নি, কিন্তু তাদের কর্মকাণ্ড এবং দলটির বিভিন্ন নেতার ভাষণে বারবার উঠে এসেছে অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা। মুখে না বললেও বিজেপি সরকার একটি সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র গঠনের পক্ষে প্রায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি লোকসভায় পাশ হওয়া ওয়াকফ আইন হচ্ছে তেমনই এক পদক্ষেপ। অনেক বিশ্লেষক বলছেন এই আইন পাশ করার পেছনে মূল উদ্দেশ্যই হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ অন্যান্য মুসলিম ওয়াকফ সম্পত্তিগুলো দখল করে নেওয়া। আর এই আইন পাশ হতে না হতেই গত কয়েক সপ্তাহে শুধুমাত্র উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হয়েছে 170টিরও বেশি মাদ্রাসা। শুধু তাই না, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ভারতে এক মুসলিম নারীর হিজাব খুলে ফেলে তাকে করা হচ্ছে শারীরিকভাবে লাঞ্ছিত। এছাড়াও চলতি বছর হোলি উৎসবে গায়ে রং দিতে নিষেধ করা এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। এমন পরিস্থিতিতে ন্যায় বিচার তো দূরে থাক, উল্টো মুসলিমদের উপরে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। মুসলিমদের গ্রেফতার, হয়রানি, বিনা ওয়ারেন্টে বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা তল্লাশির মতো খবর সামনে আসছে প্রতিনিয়ত। আর ভারতের এমন আচরণ যেন পুরোপুরি মিলে যাচ্ছে জায়নিস্ট ইসরায়েলিদের সাথে। সন্ত্রাস দমনের নামে ইসরায়েল গাজায় চালাচ্ছে ভয়াবহ হত্যাযজ্ঞ। প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নারী ও শিশুরা প্রাণ হারাচ্ছেন। গাজাবাসীর সাহায্যে যারা এগিয়ে এসেছেন তাদেরও হত্যা করা হচ্ছে ঠান্ডা মাথায়। চিন্তার বিষয় হচ্ছে ভারত ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। পুরো বিশ্ব যখন ফিলিস্তিনের মুক্তির জন্য পথে নেমেছে, তখন ভারতের রাজপথে দেখা যায় ইসরায়েলের পক্ষে মিছিল। শুধু যে মিছিল তা না, এই হত্যাযজ্ঞ কার্যকর করতে ভারতের কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড ইসরায়েলের জন্য অস্ত্র তৈরি করছে। গেল বছর 6 জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর পাওয়া মিসাইলের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া দেখা যায়। সবকিছু মিলে মনে হচ্ছে মুসলিম নিধনের মিশনে জোট বেঁধে নেমেছে ভারত ও ইসরায়েল। ইসরায়েল যেমন সম্পূর্ণ ফিলিস্তিন ও সিরিয়ার অংশ নিয়ে একটি অখণ্ড ইহুদি রাষ্ট্র গঠনের উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভারতও তার প্রতিবেশী দেশগুলোকে দখল করে একটি অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তাই ভারতকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল বলেও আখ্যায়িত করছেন নেটিজেনদের অনেকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজার পক্ষে মুখে সরব হলেও ইসরায়েলের বন্ধু আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধবিমান কিনছে তুরস্ক, যেগুলোর জন্য $1 বিলিয়ন অর্থ আগেই পরিশোধ করেছে আঙ্কারা। হোয়াইট হাউসে ফোন করে যুদ্ধবিমান ফেরত চাওয়ার যে কূটনৈতিক কৌশল নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা আর মুসলিম বিশ্বের নেতার ইমেজ, এই দুই মেরুর দোলাচলে কোথায় যাচ্ছে তুরস্ক? আঞ্চলিক আধিপত্য ধরে রাখতেই কি মার্কিন সমরাস্ত্র চান এরদোয়ান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ট্যাঙ্ক কিংবা মিসাইল নয়, পূর্ব ভূমধ্য সাগরের আকাশে যুদ্ধবিমান নিয়ে চলছে জটিল এক লড়াই। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সরব তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিশ্ব মঞ্চে ঘোষণা দিয়েছিলেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে দফায় দফায় বৈঠক, জাতিসংঘে ইসরায়েল বিরোধী অবস্থান, সব মিলে তুর্কি এই নেতা যেন মুসলিম বিশ্বের নতুন খলিফা। কিন্তু এমন দৃশ্যপটের আড়ালে রয়েছে ভিন্ন এক চিত্র। সিরিয়া, লিবিয়া ও কারবাখের ফ্রন্ট লাইনে সক্রিয় থাকার জন্য তুরস্কের দরকার অত্যাধুনিক যুদ্ধবিমান। এ কারণে F-35 ফাইটার পেতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেন দরবার করছেন এরদোয়ান।
ফিলিস্তিনের পক্ষ নিয়েও যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা রাখছে তুরস্ক। এমন দ্বিমুখী ভূমিকায় আন্তর্জাতিক অঙ্গনে দেশটি পড়েছে তীব্র সমালোচনার মুখে। আধুনিক ইসলামী খেলাফতের নব উত্থান হবে তুর্কি নেতা এরদোয়ানের হাত ধরে, এমন আশা মুসলিম বিশ্বের অনেক বড় একটি অংশের। অথচ আঞ্চলিক আধিপত্যে এগিয়ে থাকতে গিয়ে যুক্তরাষ্ট্রের মন জয়ের জন্য ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে চলেছে আঙ্কারা। 2019 সালে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র কেনার জেরে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের সহযোগিতায় আবারও সেই পুরনো F-35 প্রোগ্রামে ফিরতে চাইছে তুর্কি সরকার। এক সময় F-35 কনসোর্টিয়ামের অন্যতম প্রধান অংশীদার ছিল তুরস্ক। বর্তমানে তুরস্কের জন্য বানানো ও সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে এমন 6টি F-35 যুদ্ধবিমান পড়ে আছে যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে। 2019 সালে রুশ তুর্কি চুক্তির জেরে সৃষ্ট অনিশ্চয়তার কারণে মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি বিমানগুলো এতদিন হাতে পায়নি তুরস্ক। সম্প্রতি 40টি F-16 ভাইপার যুদ্ধবিমান ও কিছু গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্রের সাথে $7 বিলিয়ন নতুন চুক্তি করছে তুরস্ক। এর মধ্যে $1.4 বিলিয়ন অগ্রিম অর্থও পরিশোধ করেছে আঙ্কারা। F-16 চুক্তি বহাল রাখলেও আগে F-35 বিমান পেতে চান এরদোয়ান। যুক্তরাষ্ট্র কাদের কাছে সমরাস্ত্র বিক্রি করবে সেই সিদ্ধান্তে অনেকাংশেই রয়েছে ইসরায়েলের প্রভাব। তাদের কোয়ালিটেটিভ মিলিটারি এজ বা সামরিক আধিপত্য যেন কেউ ছুঁতে না পারে সেই ব্যাপারে বরাবরই সতর্ক তেল আবিব। ফলে ফিলিস্তিনের পক্ষ নেয়া তুরস্ককে যেন অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান দেয়া না হয় সেই বিষয়ে জোর চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটনের ইসরায়েলপন্থী লবি। ইসরায়েলের ভয় তুরস্ক F-35 বিমান পেয়ে গেলে তেল আবিবের জন্য সেটা হবে বাড়তি অস্বস্তির কারণ। দীর্ঘমেয়াদে আঞ্চলিক আধিপত্যের জন্য তুরস্কের প্রয়োজন আধুনিক অস্ত্র ও পশ্চিমা মিত্রতা। মার্কিন যুদ্ধবিমান ও সমরাস্ত্রের জন্য তুরস্কের নেয়া নানা পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে পশ্চিমা জোটেই হয়তো শেষ পর্যন্ত ফেরত যেতে চান এরদোয়ান। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক ঘনিষ্ঠতা বৃদ্ধি, অন্যদিকে গাজার পক্ষে তুরস্কের অবস্থান। বিশ্লেষকদের অনেকে মনে করেন দ্বিমুখী এই বাস্তবতার মধ্যে দুই কূল সামলে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নিজেকে কিং হিসাবে দাঁড় করাতে চান তুর্কি প্রেসিডেন্ট। তবে প্রশ্ন হলো, এসব দেখে চুপ করে বসে থাকবে ইসরায়েল? এরদোয়ানের দুই নৌকায় পা রাখার ভূরাজনৈতিক কৌশল কতদিন মেনে নেবে মুসলিম বিশ্ব? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার মহড়ার চাঞ্চল্যকর একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্ট সহ গাজা যুদ্ধের নীল নকশাকারীদের ডামি নিশানা করে গুলি বর্ষণ করছে হুথিদের স্নাইপার দল। এটিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর এক সতর্কতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হিজেল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গুপ্ত হত্যার পরিকল্পনা করছে ইয়েমেনের হুথি বাহিনী। সে লক্ষ্যে প্রস্তুত স্নাইপার দল। রোমহর্ষক একটি মহড়ার ভিডিও প্রকাশ করে এই বার্তাই দিয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে এ খবর। এই ভিডিও প্রকাশ ঘিরে দেখা দিয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর প্রতিরোধের প্রতি সংহতি জানিয়ে 15 এপ্রিল প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় অজ্ঞাত পার্বত্য অঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে ইয়েমেনি যোদ্ধাদের চৌকস একটি স্নাইপার দল। বিশেষ ওই মহড়ায় নেতানিয়াহুর অনেকগুলো ডামি লক্ষ্য করে একের পর এক গুলি চালাচ্ছে স্নাইপাররা। বলা বাহুল্য, প্রতিটি গুলি অব্যর্থভাবে ভেদ করছে নিশানা। বুকে, মুখে, কপালে গুলির পর গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয়া হচ্ছে নেতানিয়াহুর ডামিগুলো। শুধু স্থির ডামি নয়, ড্রোনের মাধ্যমে উড়িয়ে নেয়া বিভিন্ন ডামি লক্ষ্যভেদ করাও ছিল মহড়ার অংশ। অনায়াসেই সেসব নিশানা ভেদ করে যোদ্ধারা। মহড়ায় স্নাইপারদের প্রত্যেককেই ছদ্মবেশে অংশ নিতে দেখা যায়। সামরিক পোশাক পরিহিত অবস্থায় তাদের মুখ ঢাকা ছিল ভিডিওতে। প্রত্যেকের হাতে ছিল বহু দূর পর্যন্ত নিশানা করতে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল। মহড়ায় নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্ট, জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির সহ গাজা যুদ্ধের নীল নকশাকারীদের ডামি লক্ষ্য করেও গুলিবর্ষণ করা হয়।
কেবল ইসরায়েলই নয়, গাজা যুদ্ধে সহযোগী হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ দেশটির আরও কয়েক শীর্ষ কর্মকর্তার ডামি লক্ষ্য করেও গুলিবর্ষণ করে স্নাইপাররা। এমন এক সময় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এই ভিডিও প্রকাশ করল যখন দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাণঘাতী বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় এই ভিডিও প্রকাশ ইয়েমেনিদের প্রতিরোধ আরও জোরালো করারই ইঙ্গিত, বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু সহ অন্যদের ডামি নিশানা করার এই মহড়া প্রতীকী হলেও এর বার্তা মোটেই প্রতীকী নয়, বরং এর মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিতে চেয়েছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। একই সাথে এটি শত্রুপক্ষের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এদিকে এরই মাঝে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে দেখা যায় ইয়েমেনের সোকোত্রা দ্বীপের কাছাকাছি অবস্থান করছে মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসন। আগে থেকেই আর এক বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রেড সিতে অবস্থান করছে। ইয়েমেনে বিমান হামলা চালাতে এবারে দুটি যুদ্ধজাহাজই ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। একই সাথে ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে কার্ল ভিনসনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করে তেহরানকেও চাপে রাখতে চাইছে ওয়াশিংটন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার। পার্লামেন্টে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাব তোলা হলে সব রাজনৈতিক দল ঐক্যমতে প্রস্তাবের পক্ষে ভোট দেয়। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের চালানো সহিংসতা ও গণহত্যা বন্ধের দাবিতে সরকারের পক্ষ থেকে একটি শক্ত ও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার সাউথ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ ইসরায়েলের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর বিষয়ে একটি আইনও পাশ করেছে মালদ্বীপ সরকার। গত 15 এপ্রিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির পার্লামেন্টে অভিবাসন আইন সংশোধনের একটি প্রস্তাব উত্থাপন করা হলে সব রাজনৈতিক দলের সদস্যরা দল মত নির্বিশেষে ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন। মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মালদ্বীপ সরকার তাদের অভিজাত পর্যটন দ্বীপগুলোতে ইসরায়েলের নাগরিকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সংসদে পাশ হওয়া একটি বিল অনুমোদনের পর এই নিষেধাজ্ঞায় সই করেন। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েল যে সহিংসতা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তা বন্ধের আহ্বান জানিয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে। এতে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি মালদ্বীপের অটল সমর্থন আবারও পুনঃনিশ্চিত করা হচ্ছে। প্রেসিডেন্ট মুইচুর দপ্তরের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। 1192টি ছোট বড় প্রবাল দ্বীপ নিয়ে গঠিত একটি ছোট ইসলামী প্রজাতন্ত্র মালদ্বীপ। এই দেশটি শান্ত পরিবেশ, ঝকঝকে সাদা বালির সমুদ্রতট, স্বচ্ছ ফিরোজা রঙের অগভীর জলরাশি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপে 2,14,000 বিদেশি পর্যটক ভ্রমণ করেছিলেন, যাদের মধ্যে মাত্র 59 জন ছিলেন ইসরায়েলি নাগরিক। মালদ্বীপে এই প্রস্তাব নতুন নয়। 2024 সালের 29 মে বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি এমডিপির সংসদ সদস্য মিকাইল আহমেদ নাসিম প্রথম এই প্রস্তাব উত্থাপন করেন। প্রায় এক বছর পর সংসদের পার্লামেন্টারি নিরাপত্তা পরিষেবা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়। পরে এটি সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়। 1990-এর দশকের গোড়ার দিকে মালদ্বীপ ইসরায়েলি পর্যটকদের প্রবেশে থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। পাশাপাশি তারা 2010 সালে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেয়। তবে সাম্প্রতিক সময়ে গাজা সংঘর্ষকে কেন্দ্র করে মালদ্বীপের বিরোধী রাজনৈতিক দলগুলো ও সরকারের কিছু মিত্র ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করার জন্য প্রেসিডেন্ট মুইচুর প্রতি চাপ প্রয়োগ করছে। এরই মধ্যে 2024 সালে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের মালদ্বীপ সফর না করার পরামর্শ দিয়েছিল। এদিকে বাংলাদেশ জুড়ে ইসরায়েল বিরোধী ব্যাপক আন্দোলনের মধ্যে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ইসরায়েলে প্রবেশের উপর পূর্বের নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলের আক্রমণে প্রায় 50,983 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বেশিরভাগই অসহায় নারী ও শিশু। ইফাত জাহান, বাংলা ভিশন।
গাজায় আরো 23 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদাররা। এদিকে 18 মাসে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা 51,000 ছাড়িয়েছে। এদিকে দখলদার বাহিনীর গোলা বর্ষণের পর ইসরায়েলি এক জিম্মির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে হামাস। গাজা সিটির তুফা শহরতলিতে একটি বাড়িতে গোলা বর্ষণে নিহত হয়েছে অন্তত 6 ফিলিস্তিনি। ইয়ারমুক স্টেডিয়ামে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে হামলা হলেও ঘটনাস্থলে অন্তত 2 জন নিহত হয়। আস সারায়া এলাকায় ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টে গোলাবর্ষণে হত্যা করা হয়েছে অন্তত 2 জনকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার নিহত ফিলিস্তিনির সংখ্যা 51,000 ছাড়ালেও ধ্বংসস্তূপে হাজারেরও বেশি লাশ চাপা পড়ে থাকায় প্রকৃত সংখ্যা 61,700-র বেশি হবে। প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে সাথে নিয়ে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চল সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুমকি দেন হামলা তীব্রতর করার। এদিন দখলদার বাহিনীর বেপরোয়া হামলায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি সেনা ইদান আলেকজান্ডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কাশেম ব্রিগেড জানিয়েছে ব্যাপক গোলাবর্ষণের পর ইদানের পাহারায় থাকা যোদ্ধাদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে গত মাসে ইসরায়েলি স্থলবাহিনী সজ্ঞানে যেই 15 জন জরুরি সেবা কর্মীকে হত্যা করেছে তাদের প্রায় সবার বুকে ও মাথায় বুলেটের ক্ষত ছিল। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।